আত্মার কখনো মৃত্যু হয় না, মৃত্যু হয় মানুষের শরীরে। আর মানুষ তো চলে যায়, কিন্তু রেখে যায় যেন উপহার হিসেবে আমাদের জন্য কি যত স্মৃতি, তার ভালোবাসা, তার আদর, সমস্ত কিছুটাই যেন সে স্মৃতি হিসেবে দিয়ে যায় আমাদেরকে। তো সত্যি সত্যি বলতে জানো তো, কিছু কিছু মানুষ এত প্রিয় মানুষ হয় এক একজন, যে সেই প্রিয় মানুষগুলো যখন তাদেরকে ছেড়ে চলে যায় না, তখন যে তাদের কতটা কষ্ট হয় সেটা বলে প্রকাশ করা যায় না। তো সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে আজকে হয়েছে বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেনই বা তোমাদের এই কথাটা বললাম সবটাই তোমরা জানতে পারবে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, তাহলে সবটাই তোমরা জানতে পারবে। তো সবার আগে চলো পরিচয়টা সেরে নিই বন্ধুরা। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম। দেখো আজকে আবারও নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা শুরুর প্রথমে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিও। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি প্রতিদিনের মতো আজকের দিনটা শুরু করে দিলাম, আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজবাজ সেরে চলে গেছিলাম কোথায়, আমার ডিউটিতে। তো ডিউটি তো যেতেই হবে, তাই না? ঝড় জল বৃষ্টি তুফান হোক, যাই হোক না কেন কাজ করতেই হবে। কাজ থেকে ছুটি নেই, আর কাজ থেকে ছুটি চাইও না। কাজ করতে বড্ড ভালোবাসি, তাই যেন ভগবান কাজ থেকে আমাকে বিরত দেয় না, কাজ যেন আমার পেছনে পড়েই থাকে। তারপরে কাজ থেকে এসে এই দেখো দুবাটিতে দুটো খাবার রেডি করে নিয়েছি, কার যেন মাম্মাম আর গোগলের। তো গোগলকে তো স্কুলে আনতে এসেছি, তো দিয়ে খাবারটা রেডি করে এসেছি যে গিয়েও খেয়ে নেবে। আর মাম্মামকেও দিয়ে এসেছি যে তুই খেয়ে নে, আমি তাহলে ভাইকে নিয়ে এসে তো ভাই খেয়ে নেবে। আর গোগলকে আনতে গিয়ে দেখেছো গোগলের বন্ধুর সাথে আসার সময় খেলে তারপর আসলো, আমাকে বলছে যে ও আন্টি তুমি কালকে থেকে একটু দেরিতে আসবে, তাহলে আমরা একটু খেলতে পারবো, গল্প করতে পারবো। আমি বলি হ্যাঁ বাবা, দেরি করেই আসবো কাল থেকে, দাঁড়া। তারপরে গোগলকে নিয়ে আসার পথে রাস্তায় ফুল যাচ্ছিল, তো ফুল নিলাম, আর দুধও যাচ্ছিলো দেখলাম পাশে, জানো তো আমি পয়সা নিয়েই গেছিলাম যে ফুল বেলপাতা আনবো আর দুধ আনবো বলে। তো আমাকে আর এক্সট্রা করে দোকানে যেতে হয়নি, ওখানেই দেখছি ফুল নিচ্ছিলাম। পাশ থেকে দেখছি দুধওয়ালা যাচ্ছে গাড়িতে করে দুধ নিয়ে। তো আমি বললাম যে কাকু দুধ হবে ছোটো 10 টাকা দামে? বললো কি হ্যাঁ। তো আমি আবার একটা 10 টাকা দামে দুধও নিয়ে আসলাম, যে বাড়িতে নিয়ে যাই, যা দুধ ছিল শেষ হয়ে গেছে, আবার তো বিকেলবেলা লাগবে, তো কোথায় যাবে আবার, গোগল যেহেতু খায় বিকেলবেলা দুধ, ওর জন্য নিয়ে আসলাম, আর আমাদের চাও হয়ে যাবে। তো দুধ এনে জাল ঢাল দিয়ে তারপরে যে বিস্কুটের কৌটায় বিস্কুট ঢাললাম। বিস্কুট এনেছিলো তোমার দাদাভাই আগের দিন রাত্রেবেলা 1 প্যাকেট, তো সেটা ঢালা হয়নি, এখন ঢেলে নিলাম। আর এই বিস্কুটের তাকটা একটু পরিষ্কার করে নিলাম, এদিকে জল ভরে নিলাম বোতলে। তো সমস্ত কাজ এইভাবেই কিন্তু একটা একটা করে আমাকে দেখে দেখে করতে হয়। আর জানোই তো সময় ধরা বাঁধার মধ্যে আমাকে চলতে হয়, ঘড়ির কাঁটার সাথে সাথে আমাকেও তাল মিলিয়ে চলতে হয়। যে ঘড়ির কাঁটা 1টা মিনিট সরলেও আমি সরতে পারি না, কারণ আমার কাজ থেকে বিরত নেই। হ্যাঁ, দুপুর টাইমটা একটু বিশ্রাম নিই হয়তো, কেননা বিশ্রাম না নিলেও তো শরীর চলবে না, তাই তো? শরীর হচ্ছে একটা মেশিন, তো মেশিনকে একটু মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, নাহলে মেশিন খারাপ হয়ে যায়। তো আমরা বাড়ির বউরাও যেন মেশিনে পরিণত হয়ে গেছি। তো তাই দেখো সমস্ত কাজবাজ সেরে এই জলের বোতলগুলো ভরলাম, সেগুলোকে ওই জায়গাটা সব সরিয়ে একটু মুছে নিলাম আগে, কারণ পরে মুছতে গেলে ওগুলো হয়তো সরিয়ে মোছা হয় না তাড়াহুড়োর মধ্যে। ওর জন্য আগে থাকতে ওই জায়গাটার বোতলগুলো সমস্ত মুছে পরিষ্কার করে রেখে তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। তো চলো কাজগুলো করি। ও আর আজকে সব জামা কাপড়গুলো রোদে দিয়েছি, জামা কাপড় বলতে শুধু আমার শাড়িগুলোই রোদে দিয়েছি। তো একদিনে তো আর সব দেওয়া সম্ভব না, কারণ ওই যে বৃষ্টি কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলছে, এই আসছে এই যাচ্ছে, এই রোদ দিচ্ছে। তো ভাদ্র মাসে আমার শ্বশুরমশাই বলে ভাদ্র মাস হচ্ছে পচা ভাদ্র বলা হয় যাকে, যে এই রোদ দেবে বিশাল, আবার এই বৃষ্টি নামবে অঝরে। তো সেটাই হলো, জানো তো আজকে জামা কাপড়গুলো রোদে দেবো ভাবছিলাম, অনেক দিন থেকেই দেবো ভাবছিলাম। তো মা বললো দিস না, এদিকে মেঘ করে আছে, আনছি থাক, এদিকে তো রোদ আছে, আবার দিয়েই দিই। বলছে দিস না, তার তোকে আবার দৌড়ে দৌড়ে তোকেই তুলতে হবে। আমি ঠিক আছে, তোমাকে তুলতে হবে না, আমি কাজে যাওয়ার আগে তুলে দিয়ে যাব। তো একবারই কাজ সেরে এসে সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, ঘরে কাজ বাজ সেরে। তো রোদে দিতে গিয়ে যেন এমন বোকা হয়ে গেছে, বলে না কিছু কিছু সময় বড়দের কথা শুনতে হয়, না শুনলে এরকমই হয়। জামা কাপড়গুলো দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখেছি, তারপরে আমি আবার কাজে যাবো 12টার সময়। দেখছি কি যে মেঘ করে এসছে, আমি না জামা কাপড়গুলো তুলে দিয়ে যাই, না হলে তো মাকে আবার তুলতে হবে, মা পারবে না দৌড়ে দৌড়ে এত জামা কাপড় এদিক ওদিক দিয়ে তুলতে। তো আজকে শুধু আমার শাড়িগুলো আর একটু চুড়িদার যে কটা ছিল তোলা, সেইগুলোই রোদে দিয়েছি। তো আমার অল্প কিছু শাড়ি আছে, বেশি শাড়ি নেই, কারণ আমি শাড়ি তো দেখো পরতে পারি না একদমই, সময় হয়ে ওঠে না শাড়ি পরার। একটা সময় শাড়ি খুব পরতাম, আর কথাই আছে বাঙালি নারীরা হচ্ছে শাড়িতেই নারী।
তো আর শাড়িতে নারীতে এখন শাড়ি সব উল্টো হয়ে গেছে, এখন চুড়িদারই কমফোর্টেবল মনে হয়, কারণ এদিক ওদিক গেলে না চুড়িদার পরে দৌড়ঝাঁপ করতে করতে সুবিধা হয়। আর যেহেতু আমি স্কুলের কাজ করতাম আমাকে তো চুড়িদার পরেই যেতে হতো, ওই যে অভ্যাসটা থেকে গেছে, ওই জন্য এখন চুড়িদার ছাড়া কিছু ভালোই লাগে না। তাও মাঝে মাঝে বাড়ি থাকলে একটু শাড়ি পরার অভ্যাস করি। আর মাম্মাম গোগল বড় হয়ে যাওয়ার পর থেকে তো শাড়ি একদমই পরি না, ওই নাইটি পরি সারাদিন কাটে, আর বাইরে বেরোলে চুড়িদার, তারপরে কোথাও গেলে একটু শাড়ি পরি। তো চলো এদিকে শাড়িগুলো রোদে দিতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা বলতে থাকি। তো আগের দিন আমি তোমাদেরকে বললাম যে আমি বাড়ি গেছিলাম বাবাকে দেখতে। তো বাবাকে দেখতে গিয়ে জানো তো বলছিলাম যে আজকে যদি পিসি বেঁচে থাকতো তাহলে এক্ষুনি দৌড়ে আসতো যে মনা তোর কোথায় হাত কেটে পুড়ে গেছে, দেখি শিগগিরই দেখা, এই হাত নিয়ে কী করিস। ও খুব বললাম না খুব ভালোবাসতো আমাদের ভাই বোনদের, জানো তো ও একটু কিছু শুনলেই না খুব কষ্ট পেত। তাই বলতে বলতে জানো তো আমি মানে কেঁদে দিয়েছিলাম বাবার কাছে। বাবা দুঃখ করছিল যে হ্যাঁ সত্যি আজকে থাকলে যেন দৌড়েই আসতো যে মনা তোর কী হয়েছে দেখি, এই কথা বলে তারপর তো চলে আসলাম, দিয়ে রাতে ঘুমিয়েছি। তো আজকে ভোর 5টার সময় না তো আমি স্বপ্ন দেখেছি যে আমি কাজে গেছি, ওখানে দেখি পিসি এসছে, একটা নাইটি আছে নীল রঙের নাইটি, পিসি নাইটিটা খুব পরতো, ওই নাইটিটা পরে এসে দাঁড়িয়েছে। আমার ভাইও ছিল সাথে, আর আমার গোগল ছিল আমার সাথে। ভাই বলে কি এ দিদি এটা পিসি এসছে। তো আমি বলি কি তুই মিথ্যে কথা বলিস না ভাই, পিসি এসছে মানে? বলছি হ্যাঁ দেখ। আমি বলছি না না সর এখান থেকে। তো কাজ করতে করতে ঘর মুছে আমি পেছন দিকে ঘুরেছি, দেখি পিসি দাঁড়িয়ে আছে, আমাকে বলছে যে মনে তোর হাত কোথায় পুড়ে গেছে দেখা আমাকে, তোর হাত পুড়ে গেছে তুই তো আমায় বললি না, এরকম মানে বললো। আমি তুই কী করে জানলি রে আমার হাত পুড়ে গেছে? বললাম আমি সব জানি বলেই না তখন তোমার দাদাভাই আমাকে ডাক দিয়েছে, কী গো উঠবে না 5টা বাজে? আর আমি বলছি জানো তো পিসি এসেছিলো আমাকে বললো তোর হাত কোথায় এরকম হয়েছে। তো তাই বলে তো মানুষ মরে যায় কিন্তু মানুষের এই স্মৃতিগুলো থেকে যায়। আজকে ভালোবাসার মানুষ যখন কাছ থেকে চলে যায় না তখন তার আঘাত যে কতটা হয় সেটা যার যায় সেই বোঝে, আর সেটা মেনে নেওয়া যে কত কষ্টের হয় এখনও মানে ভুলতে পারি না আমরা কেউ। বাড়িতে গেলেও আমরা জানো তো কোনো না কোনোখানি একটা জায়গায় মানে আমাদের ফাঁকাই থেকে যায়। কি করব বলো, মেনে তো নিতে হবে। এগুলো হচ্ছে মানে কি বলো, এগুলো ধরিত্রীর নিয়ম, যে নিয়মের সাথে আমাদেরকেও চলতে হয়। তাই বলে আত্মার মৃত্যু হয় না কখনো। আত্মা সত্যি কথা বলতে আত্মা কিন্তু ঘুরে বেড়ায়, যে তার যা কষ্ট দুঃখ ছিল, তার তো একটাই দুঃখ ছিল যে এখন দেখো সে মারা যাওয়ার পর তার স্বামী এখন একা, সে ওই একটা আক্ষেপ নিয়ে মারা গেছে, এখন সেই আক্ষেপটাও তার রয়ে গেছে। এবার জানি না কে কী স্বপ্ন দেখে, তো আমি এই নিয়ে অনেকবার দেখেছি পিসিকে। তো ভালোবাসতো জানো তো, মরার আগের দিন পর্যন্ত বলেছিল, যখন হাসপাতালে ভর্তি ছিল আমার বোনকে বলতো ঘুমের চোখে মানে স্ট্রোকটা হয়ে যায় না, ঘুমের চোখে কেমন মানে বিড়বিড় করতো, উল্টোপাল্টা বলতো। তো এরকম বলতো যে শিগগিরই একটা দুধের প্যাকেট এনে দাও, বড় মনা শ্রীকান্ত আসছে, ও চা খাবে, বড় মনা তো দুধ চা ছাড়া খেতে পারে না। তো এই কথাটা খুব বারবার করে বলছিল। তখন বোন আমায় বলেছিল যে দিদি তুই যদি পারিস একবার আয় দেখে যা। তো আমার পক্ষে তখন জানো আমার কতটা মানে অসম্ভব ওইখান থেকে কলকাতায় গিয়ে দেখা। তো আমি বলেছিলাম যে আগের দিন বিকেলবেলা আমাকে এই কথাগুলো বলেছিল, আমি বলেছি ঠিক আছে তাহলে একটা কাজ কর, কালকে আমি যাব, আজকে আর যাবো না, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমাকে ফিরতে ফিরতে, কালকে সকালবেলায় যাব, কাজে যাব না, আমি গিয়ে দেখে আসবো। বলতে বলতেই তো সকালবেলা বোন বলেছিল যে দিদি ভালো আছে পিসি আসতে হবে না, ছুটি দিয়ে দেবে। তো তখনই ট্রেনে আমি চলে গেছি কাজে গিয়ে ট্রেনে তখন মাঝ রাস্তায় আমাকে ফোন করে জানালো। তো শুনে তো মানে কি বলবো যে কী যে গেছে ওই দিনটা ট্রেনে, আমি একা একা কাজে গেছি, একা একা এসেছি, আমার উপর যে কী গেছে আমিই জানি একমাত্র, মানে বলে বোঝানো যাবে না যে কী গেছে। তাই ভাবি মানুষ যে স্মৃতিগুলোই যেন আমরা এখন আঁকড়ে ধরে বেঁচে আছি, তাকে তো আর পাবো না, তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। তেমন আমার বড় মাও ছিল, আমাকে খুব ভালোবাসতো, আমি এখনও প্রায় তার স্বপ্ন দেখি, খুব ভালোবাসতো। না 3 ভাই বোনের মধ্যে না আমাকে খুব ভালোবাসতো, তাই নিয়ে আমার ভাই বোন বলতো তোমার তো একটাই মেয়ে, তুমি খালি বড় মেয়েরই ভালোবাসো, আমাদের ভালোবাসতে হবে না। তো খুবই ভালোবাসতো তার, মানে বলে না ভালোবাসার মানুষ যদি চলে যায় তাকে ভোলা যায় না। সত্যি কোনোদিনও ভুলতে পারবো না, যাদের দিন বেঁচে থাকবে ততদিন আমার মনের মধ্যে থেকে যাবে তারা। এইভাবেই আমার বাবার এরকম হয়েছিল, পরে বাবাকে বলেছিলাম যে তুমি এরকম করো বাবা, সাবধানে চলাফেরা করতে পারো না, যদি কিছু হয়ে যায় তখন বলো কি করব আমরা। তখন বাবা বলেছিল যে কিছু করার নেই রে মা, এগুলো হচ্ছে ধরিত্রীর নিয়ম, মানুষ একদিন না একদিন তো সবাই যাবেই, আমি সে তো যাবে, কিন্তু তারপরেও তুমি একটু সাবধানে দেখাশোনা করে কাজ করো, চলাফেরা করো। যদি কিছু হয়ে যেত তোমার যদি লোকটা না টানতো, মানে বাবা নামতে যাবে জানো তো, আর লোকটা টেনে ধরেছে, দাদা ট্রেন আসছে আপনি কোথায় যাচ্ছেন, দিয়ে মানে সেদিন যে কি গেছে আমার সারাটা রাত, ততক্ষণ না ভাবছি যে বাবাকে একটু দেখবো, ততক্ষণে শান্তি পাচ্ছিলাম না। তখন বাবা বলছিল যে আমি কি করে জানবো বল, তাহলে তোর পিসি যেইভাবে মারা যাবে, আমার সাথে কথা বললেও দোকানে গেলেও সেই মানুষ সেইভাবে মারা যাবে, সেইটা কি ভাবতে পারছি?
তাই আমি বলি যে থাক, তুমি ওইসব কথা চিন্তা করো না বাবা। আমার বাবাও যেন তো একা হয়ে গেছে, আমার বাবা পিসি দুজনে থাকতো বাড়িতে, গল্প করতো, কথা বলতো। আগেরকার দিনে মানুষ তো বোঝে, তাদের গল্প অন্যরকম। তাই এখন আর কেউ নেই বাবার সাথে গল্প করার, বাবা এখন পুরো একা। আর বড় পিসি তো সে অনেকটা দূরে থাকে, আসে মাঝে মাঝে তখন। আর যে কাছে থাকে দেখবে তার আদরটা কিন্তু সবসময় যেন বেশিই হয়, আর তার টানটাও একটু বেশি হয়। তো সেটাই ছিল। তো চলো, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো আমার এদিকে শাড়িগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। তো শাড়িগুলো তুলে রেখে চলে গেছিলাম কাজে। কাজ থেকে এসে ঘরের সমস্ত কাজ আবার যেটুকুনি বাকি ছিল করে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে কাপড়গুলো সব ভাঁজ করে আবার জায়গায় রেখে দিচ্ছি। কারণ জায়গার জিনিস জায়গায় না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর চোখের উপর এরকম যাওয়া হয়ে থাকবে, এমনি যেন ছোট্ট একটা ঘর, তার মধ্যেই সমস্ত কিছু, তো সেখানে নড়াচড়া করতে অসুবিধা হবে। আর এই ছোট্ট ঘরটাই আমার কাছে আমার স্বর্গ। তারপরে তোমাদেরকে একটা শাড়ি দেখাচ্ছিলাম আমি গায়ে দিয়ে, জানো তো ওই শাড়িটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো বিয়েতে আমার বাপের বাড়ি থেকে ওই শাড়িটা দিয়েছিল আমাকে, তাই শাড়িটাকে অতি যত্ন করে রেখে দিয়েছি, কারণ ওগুলো হচ্ছে স্মৃতি। তো আমার যখন বিয়ে ছিল তখন তো আর অত চলটল ছিল না, তখন যেরকম বাড়ির লোকেরা দিত সেরকমই হতো। আর আগেকার দিনে বিয়ের বেনারসি মানেই লাল ছিল, লাল লালের মধ্যে। তো ওরকমই বাবা যেটা পছন্দ করে দিয়েছিল সেটাই আমরা নিয়েছিলাম। আমরা বলতে আমি আমার পিসি, তখন এরকমভাবে আমাদের বিয়ে হয়েছিল তো পরপর, তাই তখন মানে তাদের পছন্দে আমাদের পছন্দ ছিল। এখন যেমন কত রকম ফ্যাশন, কত কিছু বেরিয়েছে, তাই বলি আমরা কিছুই পাইনি। তো এখনকার দিনে মেয়েরা অনেক লাকি। তো এইভাবে মানে কি বলবো, অনেকটাই লাকি তারা। আমরা কিছুই পাইনি, যেরকমভাবে সাদামাটাভাবে আমাদের বিয়ে দিয়েছিল সাদামাটাভাবে আমরা বিয়ে করেছি। একটা সিংহাসনও আমরা পাইনি বসার জন্য, আমরা চৌকিতেই বসেছিলাম। তো এই হচ্ছে অনেক কথা, সেইগুলো নিয়ে ভাবি না। তো ঠিক আছে চলো, যা আমি যেটা পাইনি আমি সেটা আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি। আমার মেয়েকে আমি বলি, মা আমি যা কষ্ট করেছি সবটাই তোকে দিয়ে পূর্ণ করার চেষ্টা করি। তুই বড় হওয়া, অনেক বড় হওয়া মা, আমার যা আশা আমি সবটা তোকে দিয়ে পূর্ণ করাবো। তারপরে এই দেখো আলমারিটা গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে বিকেলবেলা কাজে বেরিয়ে গেছি। তো আজকে আর বাড়িতে চা খাইনি। তো যাওয়ার সময় কাকার দোকানে চা খেলাম, কাকা রোজ বলে চা খেয়ে যা চা খেয়ে যা। তো আজকে দেখলাম ফাঁকা ছিল, গিয়ে চাটা খেয়েই নিলাম। রোজ বলে, আমি কি দাঁড়াও, যেদিন যাবো না সেদিনকে নিজেই অবাক হয়ে যাবে। আমি একদম গিয়ে বলি, কাকা চা দাও তো আমাকে, চা খাইনি। বলে কেন রে, চা খাবি? তুমি রোজ বলি আসিস না। আমি আজকে খাবো, বাড়িতে চা হয়নি তাই। বলছে বস। তারপর গিয়ে বিস্কুট দিল, চা দিল, খেলাম। খেয়ে কাজে গেলাম। কাজ থেকে এসে নিয়ে যে রাত্রেবেলা রান্না করেছি আজকে, জানো তো কি, ডিমের অমলেট করে ঝোল করেছি। তো ডিম ছিল না সেরকম বেশি, অল্প কটা ডিম ছিল, মানে 4টে ডিম ছিল, মানুষ আমরা 5 জন। আর আমি তো ডিম খাই না, আমাকে নিয়ে 6 জন, তাই 5 জন। আবার একটা ডিমের অমলেট করে না রেখে দিয়েছি মাম্মামের জন্য। সকালবেলা মাম্মাম অমলেটের ঝোলটা থাকলে ভাতটা করে দিলে মাম্মাম খেয়ে যেতে পারবে, তার জন্য। আর একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু হয়ে যায়। দেখো এখন যদি 4টে ডিম কি করবো, উপায় তো আমাকে বের করতে হবে। তাই ভাবলাম যে 2টো ডিমকে একসাথে ফাটিয়ে অমলেট করে ওটাকে 3 পিস করে নিই, তাহলে 4টে ডিমে তাহলে 6 পিস হয়ে যাবে। তাহলে 5 পিস 5 জন খাবে, আর 1 পিস থাকবে, ওটা সকালবেলা মাম্মাম খেয়ে নেবে। এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, যখন যেমন পরিস্থিতি হয় তখন তার সাথে সেইভাবেই মানিয়ে নিতে হয়। আর আমরা বাড়ির গৃহবধূরা কিন্তু সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একদমই সক্ষম, একদমই অক্ষম নয়। কারণ আমরা সমস্ত পরিস্থিতির সাথে নিজেদেরকে মানাতে শিখে গেছি। কারণ দেখো, কেউ তো আর একদিনে কিছু শেখে না, শিখে আসতে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে শিখে উঠতে অনেকটা সময় লাগে। কেউ একদিনও শিখে যায়, কারো 1 বছরও লেগে যায় শিখতে। তো সেরকমই কিন্তু শিখে আমরা যাই, আমরা কখনো হার মানি না। আর হার মানতে শিখিনি, মন থেকে যদি কোনো জিনিস চাই যে আমরা করব, তাহলে কিন্তু সেটা আমরা করে থাকি, এটা আমাদের জেদ। তো চলো, এই কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। একদম হালকা পাতলা অমলেট করে ঝোল করবো, বেশি মশলা দিইনি, অল্প একটু মশলা দিয়ে। আর ডিমের অমলেটের ঝোল তো জানো ঝোল টেনে নেয়। তারপরে এই যে দেখো ডিমটা একদম ফুটে উঠেছে, এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর আমি রাত্রেবেলা দিনের তরকারি আছে যা, তাই দিয়ে আমি খেয়ে নেব। আমারও তো বাঁচি নেই, আমি যা পাই তাই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তার জন্য প্লিজ ক্ষমা করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।